নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যাতেও তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। এইবার অমাবস্যা পড়েছে আগস্ট মাসে, অর্থাৎ শ্রাবণী অমাবস্যা, শ্রাবণ মাসের যে অমাবস্যা পড়েছে 3রা আগস্ট শনিবার। এই 3রা আগস্ট শনিবার যুক্ত মহানিশায় তারাপীঠ মহাশ্মশানে মায়ানতন্ত্রের মহাযজ্ঞ। বলি সবতন্ত্র বারবার, মায়ানতন্ত্র একবার। করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। এই মেটাল ট্যাবলেট কি? এই ট্যাবলেট কি খেতে হয় না পরিধান করতে হয়? না, এটা খাবার ট্যাবলেট নয়, এটা হচ্ছে পড়ার ট্যাবলেট, অর্থাৎ পরিধান করতে হয়। ধারণ করার সঙ্গে সঙ্গে যে কোনো সমস্যা হোক, সেই সমস্যা যে কোনো রকম সমস্যা হোক না কেন, যত জটিল থেকে কঠিন সমস্যা সমাধান হবে এক চান্সে। আর ধারণ ছাড়া প্রতিকারের যে বিশেষ ক্রিয়াগুলো আমার থাকে, সেটা তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞে হয়। কি লাগে, কেন করতে হয় ধারণ ছাড়া প্রতিকার? অনেকে এসে বলেন যে আমার স্বামীকে কিছু পড়ানো যাবে না, বিশ্বাস নেই, আপনাকে কাজ করে দিতে হবে। অবশ্যই। আমার ছেলে কিছু পড়তে চাইছে না, প্রচুর জ্যোতিষী দেখিয়েছে, জ্যোতিষী দেখিয়ে দেখিয়ে ঠকে গেছি, কাজ আর কেউ পাচ্ছে না। 9টা গ্রহের জন্য 9টা আংটি পরিয়ে দিয়েছে 10টা আঙুলের মধ্যে, তাতেও সমস্যা মিটছে না, আর কিছু ওকে পড়ানোই যাবে না। তাহলে ধারণ ছাড়া প্রতিকার, সেই ব্যক্তির ছবি লাগে, তার নাম আর গোত্র। এই যে যজ্ঞে যে সাকল্যগুলো প্রয়োগ হয়, এই সাকল্যগুলো প্রয়োগ করা হয় যজ্ঞের আগুনে। এই সাকল্য যখন পুড়তে থাকে, তখন সেই অদৃশ্য শক্তিকে আহ্বান করতে হয়। সেই অদৃশ্য শক্তি যজ্ঞে উপস্থিত হয়ে সেই ব্যক্তির ক্রিয়াটা করতে হবে সেই সময়। এই যে সাকল্যগুলো দিয়ে ক্রিয়াগুলো হয় বিশেষত যজ্ঞে, বশীকরণের জন্য এক প্রকার সাকল্য, শত্রু দমনের জন্য এক প্রকার সাকল্য। এবার দমনের উপর অনেক ভাগ আছে, স্তম্ভন ক্রিয়া, উচাটন ক্রিয়া, বিদ্বেষণ ক্রিয়া, তার সঙ্গে সঙ্গে থাকে মারণ ক্রিয়া ইত্যাদি। কেউ যদি এমন কিছু ক্ষতি করে থাকে যে সারা শরীরে আপনার মনে হচ্ছে কেউ ছুঁচ ফোটাচ্ছে, বা বৃষ্টি নেই কিন্তু জল পড়ছে মনে হচ্ছে, টানা জ্বর হয়ে যাচ্ছে, মেডিকেল টেস্ট করিয়েছেন, এমডি ডাক্তার দেখিয়েছেন, রিপোর্ট নরমাল ব্লাড টেস্টের, কিন্তু জ্বর আর কমছে না, টিম টিম করে মাথার যন্ত্রণা, পায়ের নিচে কে ছুঁচ ফোটাচ্ছে বা হুল ফোটাচ্ছে বলে মনে হচ্ছে, পায়ের তলাতে মনে হয় শরীরের ভেতর রক্তের ধমনী দিয়ে কিছু একটা চলে গেল। এই সমস্ত ক্রিয়াগুলো সাধারণত সেই ব্যক্তির নাম করে একটা পুতুল তৈরি করে, যিনি ক্রিয়া জানেন, সেই অগরী তান্ত্রিকরা এইগুলোর ওপর ক্রিয়া করে থাকেন। এই ক্রিয়াগুলোকে কাটানোর টেকনোলজি আছে। যে পুতুলটা আপনার নাম করে প্রাণ প্রতিষ্ঠা করে সেই তান্ত্রিকের বাড়ি রয়েছে, সেই পুতুলটার মধ্যে থেকে প্রাণটাকে তুলে নিতে হবে। এই টেকনোলজি সিস্টেম সবার পক্ষে জানা সম্ভব নয়। এই সিস্টেমে ওইখান থেকে যেই প্রাণটাকে তুলে নেওয়া হবে, তখন ওই পুতুলের সঙ্গে যে জাতক বা জাতিকার সমস্যা হচ্ছে, তার লিঙ্কটা নষ্ট হয়ে যাবে, ফলে আবার কোন রকম কিছু করা যাবে না। একাধিক জায়গায় গিয়ে একাধিক কাজ করানো হয়েছে, কিন্তু কাজের উল্টো রেজাল্ট আসছে। অর্থাৎ আপনি চাইছেন শত্রু দমন করতে, আপনার শরীর খারাপ হয়ে গেল। আপনি শত্রুকে বান মারতে গেলেন, আপনার শরীর খারাপ হয়ে গেল। আপনি বশীকরণ করতে চাইছেন, ওদের হলো প্রমোশন, আপনার হলো খারাপ, শরীর স্বাস্থ্য ডিস্টার্ব বা একটা সংসারে অশান্তি। তাহলে ধরে নিতে হবে বিপরীত প্রত্যন্তর ক্রিয়া করা রয়েছে, অর্থাৎ যা কাজ করবে রিভার্স হবে তার দিকে। এই বিপরীত প্রত্যন্তর ক্রিয়া করে ক্রিয়াটা করানোটাকে কাটাতে হবে। এটাকে না কাটালে কোনোদিন সেই ব্যক্তির সুফল আসবে না, হাজার হাজার যজ্ঞ করলেও আসবে না। এই বিপরীত প্রত্যন্তর ক্রিয়াটাকে ছেদ করতে হবে।
তারও জন্য বিশেষ সাকল্য এবং মন্ত্রের প্রয়োজন। এই ক্রিয়াগুলো পরপর করে ভাগ থাকে। কারুর শরীরে যদি প্রয়োগ করতে হয় তাহলে সেই ব্যক্তির নাম করে পুতুল তৈরি করতে হবে। সেই পুতুলকে সেই ব্যক্তির পুরুষ হোক মহিলা হোক সেই রকম ভাবে পুতুল বানিয়ে তার যেদিন কাজ হবে সেই বার যুক্ত দিনে তার অশুভত্ব নাম ভিত্তিক তৈরি করে তার শুভ সংখ্যা বা শুভ কালারকে তার শরীরে কাপড় হিসাবে পেঁচাতে হবে। যদি লাল হয় লাল, নীল হলে নীল, হলুদ হলে হলুদ, কালো হলে কালো, সেই কাপড় পুতুলের গায়ে পরাতে হবে। মহিলা হলে তাকে সাজগোজ করাতে হবে পুতুলটাকে, পুরুষ হলে সিম্পল ভাবে রাখতে হবে। তারপর প্রয়োগ হবে, যে ছুঁচ দিয়ে ক্রিয়াটা হবে সেই ছুঁচের ওপর মন্ত্র উচ্চারণ করে তারপর শুল বেদনা বান চালাতে হবে। আরো অনেক সময় হয় যে সমস্ত এই শত্রু দমন ক্রিয়া করতে গেলে যারা তেলের মানে ঘানিতে তেল পেশেন বলদ করে, আপনার গ্রামের দিকে দেখেছি বলদে ঘানিতে পিষছে, আর মডার্ন যুগে কি হয় অনেক মানুষ সেই ইঞ্জিনে কাজ করে। তো সেই তেলই যদি মারা যায়, সেই তেলির দাহ করার সময় তার হাড়ের অংশ বার করতে হয়, সেইটা দিয়ে বড়শি বানাতে হবে বা তীর তৈরি করতে হয়, বা তাকে যদি কবর দেওয়া হয় সেই অবস্থায় সেই কবর থেকে যখন ইয়ে হবে তখন সেখান থেকে তীর তৈরি করতে হয়। সেই তীর দিয়ে যদি কাউকে বান চালনা করা যায় তবে সেই বান রিটার্ন করানো খুব মুশকিল। একদিকে শ্মশানে চিতা জ্বলছে, সেই চিতার ওপর মন্ত্র উচ্চারণ করে ক্রিয়া হচ্ছে। তারাপীঠ শ্মশানে আমি এগুলো করি প্রয়োজনে, বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষণে এই কাজগুলো আমি করি। যারা স্পেশাল স্পেশাল বড় বড় ভিআইপিরা আসে, ওনারা তো জেনারেল বসেন না, ওদের ক্রিয়াগুলো এইভাবে করতে হয়। আমি আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? তারকেশ্বর থেকে বাবলু পাত্র, তারকেশ্বর থেকে। আচ্ছা বাবলু, বলো কি জানতে চাইছো? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম কি? আচ্ছা জন্ম তারিখ বলো। আরেকবার রিপিট করো। 29/9/2009। টাইম বলো। জন্মস্থান কি ওই তারকেশ্বর? মানে হুগলি ডিস্ট্রিক্ট, তাই তো? মঙ্গলবার জন্মবার? ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি বৃষ লগ্ন, সরি মকর রাশি, তাই তো? হ্যাঁ মকর রাশি বৃষ লগ্ন, ঠিক। এবার এখানে দেখতে পাচ্ছি, আমি একবার ডেটটা রিপিট করছি, 29/9/2009 রাত্রি 9:35, তাই তো? ঠিক আছে। বর্তমানে ওর ওপর শনি 7.5 চলছে, ঠিক আছে? বর্তমানে শনি 7.5 থাকাতে যে কোনো রকম সমস্যা তৈরি হবে, সমস্ত কাজে বাধা সৃষ্টি হবে। যে দশা দিয়ে যাচ্ছে 2019 থেকে দশাটা শুরু হয়েছে, বর্তমান দশা যাচ্ছে রাহু এবং শনির দশা। এই রাহু আর শনির দশা ফেব্রুয়ারি 2024 থেকে শুরু হয়েছে। তাহলে ধরা যেতে পারে ফেব্রুয়ারি মাস থেকে যদি এই দশা শুরু হয়, রাহু শনির অবস্থান অনুযায়ী দশা শুরু হওয়ার 3 মাস থেকে ফল পাওয়া যায়। সেই অশুভ ফলটা 3 মাস থেকে ফল পাওয়া যাবে। তাহলে রাহু আর শনির অবস্থানে এখানে সরাসরি রাহু আর শনি যোগাযোগ করেছে জন্ম ছক অনুযায়ী, কানেকশন করেছে দৃষ্টি অনুযায়ী। রাহু দৃষ্টি দিচ্ছে শনির ওপর এবং রবির ওপর, সুতরাং চন্দ্রের ওপর রাহু অবস্থান করেছে। গ্রহণ দোষ কিন্তু রয়েছে। এই গ্রহণ দোষের সাথে মেয়ের আংশিক মাঙ্গলিক থাকাতে শরীর স্বাস্থ্য নিয়ে বিশাল একটা সমস্যা হবে। জ্বর আসলে জ্বরটা কিন্তু কমবে না, বা গা হাত পায়ে জ্বালা যন্ত্রণা থাকবে, সারা শরীরে জ্বালা করার এরকম সম্ভাবনা রয়েছে। হচ্ছে কি? জ্বরে খুব ভুগছে। আচ্ছা তুমি হুগলি জেলা থেকে বলছো বাবা, আর আমি কলকাতা স্টুডিও তারকেশ্বর থেকে তুমি বলছো, আর আমি কলকাতা উত্তর কলকাতা স্টুডিওতে বসে আছি। এই ঘটনা, এই যে বলা,
একটা ডেট অফ বার্থ দেখে বলা সম্ভব জ্যোতিষী? তোমার কি মনে হয়? আমাদের পক্ষে সম্ভব, আমাদের সমস্ত জ্যোতিষী না, এর সঙ্গে সাধনা দরকার। জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে সাধনা অধ্যয়ন করলে তবে গিয়ে বলা সম্ভব, তাই তো? আর এটা তোমার ঘটছে। এইখানে কিন্তু বাবা আমি দেখতে পাচ্ছি ও কিছু স্বপ্ন দেখে, এটা তুমি জানো, জেনেছো? দেখছে। কি স্বপ্ন দেখছে? বাজে স্বপ্ন। এটা কি জলের স্বপ্ন হচ্ছে না জল ছাড়া স্বপ্ন? অন্য স্বপ্ন দেখছে। এইটা বাবা ওর ওপর, এই যে একটু আগে আমি এপিসোডটা বলছিলাম, কারুর নামে পুতুল তৈরি করে বা ডাইরেক্ট বান মারার কাজ হয়, এই কাজটা ওর ওপর করা হয়েছে, কেউ না কেউ করেছে। এটাকে কাটানো সম্ভব। সেক্ষেত্রে তুমি আমাকে যোগাযোগ করো আমার সাথে, ঠিক আছে? ব্যারাকপুর বা হাওড়াতে পাবে, আমি এটা ঠিক করে দেবো, কোনো চিন্তা নেই বাবা, নিশ্চিন্ত থাকো, জ্বর একদম থেমে যাবে। জয় মাতার। দর্শক বন্ধু, আমি সবাইকেই সহযোগিতা করি। এই যে জ্বর থামছে না, সরি, একটু আগে আলোচনায় আসছিলাম, মাথার যন্ত্রণা মাঝে মধ্যে করে, সারে না। অবশ্যই তন্ত্র ক্রিয়া দ্বারা ক্ষতি করা সম্ভব, সেই তান্ত্রিককে জেনুইন হতে হবে, তবেই সে পারবে। হঠযোগ দিয়ে এই কাজটা করা যায়। এটা যোগ বল সাধনা, যে যোগ বল সাধনায় ইন্দ্রজাল সৃষ্টি করতে হয়। ইন্দ্রজাল সৃষ্টি করে তাকে সেই জালের মধ্যে আবদ্ধ রাখা যায়। ইন্দ্রজাল দিয়ে একাধিক কাজ করা সম্ভব। স্বয়ং ঈশ্বরও সেই ইন্দ্রজালকে ভেদ করতে পারবেন, এরকম ইন্দ্রজাল তৈরি করতে হবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমার পুরোটা মনে পড়ছে না। মহাভারতে অর্জুন একজনের ঘরটা ঢেকে দিয়েছিল যাতে ইন্দ্রদেব তার উপর তার সন্তানকে নষ্ট না করতে পারে। ইন্দ্রের একটা অভিশাপ ছিল সেই মুনি ঋষির ওপর। তা অর্জুনের সেই বাণকে ভেদ করে সেই ইন্দ্র, সেই বজ্র তার সেই গৃহে প্রবেশ করেছিল। সুতরাং ওই যে ইন্দ্রজালটা সঠিক হয়নি, ওই জন্য এমন ইন্দ্রজাল তৈরি করতে হয় যে ইন্দ্রজাল ভগবানও ভেদ করতে পারে না। যেমন তৈলঙ্গ স্বামী সেই ইন্দ্রজাল সৃষ্টি করতেন এবং সৃষ্টি করে মানুষকে সুরক্ষা দিতেন। এই ইন্দ্রজাল কিন্তু মানুষকে রোগ মুক্তি করানোর জন্য, কাউকে বশীকরণ করানোর জন্য, আবার কোন উচ্চাটন কাজে বা শত্রু দমন কাজের জন্য কিন্তু করা যেতে পারে এই ইন্দ্রজাল। এই ইন্দ্রজাল তৈরি করার টেকনিক্যালি একটা টেকনোলজি আছে তন্ত্রশাস্ত্রের মাধ্যমে। ওই বাজার থেকে কেনা রেডিমেড ইন্দ্রজাল দিয়ে কিছু হবে না। এটা মেডিটেশন এবং হঠযোগের দ্বারা করতে হয়। সেই ইন্দ্রজালের লক্ষ্যমাত্রা এমন একটা জায়গায় স্থির করতে হবে, তার নাম করে বা তার ছবি দিয়ে সেই ইন্দ্রজাল, সেই ফলাটাকে যদি তার মধ্যে বেঁধা যায়, তাহলে সেই ব্যক্তির বান 100% লাগবে, রোগ মুক্তি কিন্তু ঘটবে না এবং জ্বর আসতেই থাকবে। আবার বললাম না, এটাকে কাটানোর টেকনোলজি আছে। অর্থাৎ অর্জুন যেমন চক্রব্যূহে ঢুকতেও পারতেন, সেরকম বেরোতেও পারতেন। গুরু অনেককে শেখায় যে এখান দিয়ে বেরোনোর রাস্তা কি, যারা সৎগুরু হয় বের করবেন কি করে। আবার অনেক গুরু বোঝেন যে এই শিষ্য আমার অশুভ কোনো ক্রিয়া করবে না, তারা আবার মারতেও জানে। সুতরাং দুটো কাজই যদি জানা যায়, সে হবে সর্বশ্রেষ্ঠ। যাই হোক, জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে? কি নাম মা আপনার? আপনার নাম বলুন আগে শুনি। আমার নাম রানু নিয়োগী। আচ্ছা, ছেলের নাম কি মা? সায়ক নিয়োগী। আচ্ছা, জন্ম তারিখ বলুন সায়কের। 24/12/2000। 24/12/2000 সাল। এখন 24 বছর বয়স, তাই তো? 24/12/2000, তার মানে 23.5 বছর বয়স। মায়ের কাছে সবসময় ছেলেরা সন্তান ছোট থাকে, তাই না? আচ্ছা, টাইমটা বলো মা। দুপুর 12:26। জন্মস্থান কোথায়? নদিয়া জেলা। আচ্ছা, তুমি এখন কি নদিয়া থেকেই বলছো, মানে কল্যাণী থেকেই? ব্যান্ডেল থেকে বলছো। আচ্ছা, এইবার বলি, তোমার ছেলের রবিবার জন্মবার আমি যেটুকু দেখতে পাচ্ছি, তাই কি? আচ্ছা, ওর হচ্ছে বৃশ্চিক রাশি, মীন লগ্ন। এবার ওর শরীর স্বাস্থ্য একটু সমস্যা থাকবে, অল্পেতে ঠান্ডা লেগে যাবার এবং একটু রাত জাগার প্রবণতা থাকতে পারে। তবে এমনি মোটামুটি ভালো, খুব শান্তশিষ্ট, খুব খারাপ নয় রেজাল্ট। এখন বলো কি জন্য ফোন করেছো? পড়াশোনা? চাকরি। এখন কি কাজ করছে?
এইবার দেখো আমি যে হরোস্কোপ দেখে বুঝতে পারছি এমটেক নেওয়া ওর যে ইঞ্জিনিয়ারিং যে কোর্স নিয়ে পড়াশোনা করছে, তাই তো? হ্যাঁ, এই লাইনটা চুজ করা একদম ঠিক আছে, কোনো ভুল নেই মা। একদম ওর হরোস্কোপ অনুযায়ী ইঞ্জিনিয়ারিং হরোস্কোপ, ঠিক আছে। এইখানে এইবার যে দশাটা যাচ্ছে শুক্রের মহাদশা, রাহুর অন্তর্দশা, 2024 থেকে 2027 সালের মধ্যে মীন লগ্নের ওপর গোচরকালীন রাহু অবস্থান করছে। ওর জন্মছকে রাহু কিন্তু তুঙ্গি আছে, এবং মীন লগ্নে রাহু যখন ওই অবস্থায় অবস্থান করছে লগ্নের ওপর, কিন্তু সেই রাহু জন্মছকে রাহুকে কোন রকম ভাবে দৃষ্টি প্রদান করেনি। সুতরাং ছেলে কিন্তু রেজাল্ট খারাপ করবে না, কিন্তু যতখানি পাওয়ার কথা ততখানিও পাবে না। আর কি আছে বলো প্রশ্ন? চাকরির পরীক্ষা দিচ্ছে হচ্ছে না, তাই তো? এখন দেখো মা, এইখানটা যেটা দেখতে পাচ্ছি তোমার ছেলের কিন্তু বর্তমান যে দশা দিয়ে যাচ্ছে সেই দশা অনুযায়ী কিন্তু সেই রাহু তুঙ্গি আছে, এবং শুক্র যে অবস্থান করছে শুক্রের মহাদশায় মীন লগ্ন এবং বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বাদশপতি এবং সপ্তমপতি, এবং এদিকে গেল গিয়ে অষ্টমপতি এবং তৃতীয়পতি। সুতরাং এই অবস্থান করছে একাদশে। জীবনে সফলতা পেতে শুক্রের মহাদশায় কিন্তু একটু ডিস্টার্ব হবে মা। ওভারঅল ওর ডিস্টারবেন্স বা সমস্যাটা থাকবে। হরোস্কোপ ভালো, কিন্তু যে সময় দিয়ে যাচ্ছে 2016 থেকে 2036 সাল মধ্যে আপ অ্যান্ড ডাউনস থাকবে। এর মধ্যে বিয়ে, সংসার, চাকরি সবই হবে, কিন্তু সেই জায়গায় সাকসেসটা আসবে না। এই জায়গাটা একটু শুক্রের প্রতিকারের দরকার আছে। এই চলছে চাকরির যোগ, হয়ে যাবে, চিন্তা করছো কেন? ভালো হরোস্কোপ ছিল, সময়টা খারাপ। জয় মা। দেখা করতে আমি বলেছি একবারও? হ্যালো, না না, আমি একবারও বলেছি মা তোমার ছেলের ভালো হরোস্কোপ সবই বলেছি। আমি বলেছি চাকরি হবে, বিয়ে হবে, সন্তান হবে, কিন্তু সেই জায়গায় সাকসেসটা আসবে না, তাই তো? যখন সমস্যা হবে তখন নিশ্চয়ই যোগাযোগ করবে। জয়। দেখো ওর তো আমি বললাম কি, এই রাহুটার যোগাযোগটা ডাইরেক্ট হয়নি। যদি ডাইরেক্ট হয়ে যেত আমি এক কথায় বলে দিতাম 25-এ হবে। এইটার জন্য যে বিচারটা থাকে, ট্রানজিটের বিচারটা, এটা এত টিভির সংক্ষিপ্ত সময় করা যায় না, যার জন্য এটা বলা সম্ভব না, আর কিছু না। যদি রাহু ট্রানজিটের সাথে যোগাযোগ করে নেয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে, তবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে হতে পারে। জয় মাতা। এই যে হরোস্কোপ, অনেক জ্যোতিষী গ্লোব টিভিতে প্রোগ্রাম করেন, কিন্তু এই হরোস্কোপ দেখে প্রেডিকশন আমার একদম পারফেক্ট এবং নির্ভুল হয়। এই যে বলি সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। কেন একবার? কারণ আমার প্রেডিকশনটা পিন পয়েন্ট। পরীক্ষা দিচ্ছে, চাকরি হচ্ছে না, হরোস্কোপ পারমিট করছে, দশা পারমিট করছে না, তাহলে কোন জায়গাটা ড্যামেজ করলো? হরোস্কোপ ভালো, দশাও ভালো, তবুও পাচ্ছে না, তাহলে কে ড্যামেজ করেছে? তৃতীয় ব্যক্তি ক্ষতি করেছে, না ট্রানজিট প্ল্যানেট ডিস্টার্ব করছে, না বাস্তু থেকে ক্ষতি হয়েছে? প্রথমে আমি এটাকে বার করি যে ক্ষতিটা কোন প্রকারে, গ্রহগত কারণে ক্ষতি, বাস্তুগত কারণে ক্ষতি, বা তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করার জন্য ক্ষতি। এইটাকে যদি ধরা না যায় তাহলে হাজার হাজার স্টোর, হাজার হাজার কবচ, হাজার হাজার যজ্ঞ করিয়ে কোনো লাভের লাভ হবে না। সুতরাং এটাকে আয়ত্ত নিয়ে আসতে হবে। যখনই সেই বিচারটা সঠিক হবে তখন শুধু সেইটুকু জায়গা ঠিক করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্যক্তি আমার কাছে উপকার পেয়েছেন এবং উপকৃত হন। এবং এই সাধকদের নিয়ে যখন আপনাদের গ্লোব টিভিতে প্রোগ্রাম আমার চলছে, তৈলঙ্গ স্বামী বা অন্যান্য চ্যানেলে অন্যান্য সাধক নিয়ে আমার প্রোগ্রাম চলে, তখন সেই সাধকদের 50% অর্থাৎ 50% গুণ আমার মধ্যে রয়েছে, নাহলে ভারতবর্ষের সাধকের উপন্যাসের বই থেকে আপনাদের টিভি অনুষ্ঠান করতাম না। তাদেরটা পড়তে পড়তে আপনাদের শোনাতে শোনাতে আমার এই সাধনার একটা পর্ব তৈরি হয়ে গেছে। যার জন্য আমি বলি আমার জ্যোতিষটা পেশা, আমি ফিজ নিয়ে দেখি, কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা। যার জন্য আগে মানুষের কাজ করে দেব, তারপর কিন্তু কাজের জন্য মূল্যটা নেব। আমার কাছে এসে অনেকে অনেক কাছে গেছেন যে আগে কাজ পরে মূল্য, এইসব শুনে যে পুজোর জন্য এই রাখবে, এই কাজের জন্য ওই হবে না, ওই কাজের জন্য ওই হবে না। আমি ওসব কিচ্ছু বলি না। যে সমস্যার জন্য আসুন না কেন, আগে আমি সমস্যার জন্য মেটানোর জন্য জিনিস দিই এবং সমস্যা মুক্ত মানুষে হয়। বাকিটা যারা মুক্ত হয়েছেন
তাদের ওপর বিচার্য ব্যাপার। অনেকে বলেন টিভিতে অনুষ্ঠান করে বিনা পয়সায় কাজ 100 বার, সাধনা পর্বটা এক জায়গায়, জ্যোতিষটা আমার পেশা তারটা আরেক জায়গায়। ওই জন্য মানুষকে উপকারটা দিচ্ছি, প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকার পান। অমাবস্যার আগে যে চেম্বার গুলোতে আমি থাকছি তার আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। হুগলি চুচুড়া থেকে, কি নাম? আমার কাছে আচ্ছা, তাহলে কাজ হচ্ছিল না। বাহ, তাহলে উপকার পেয়েছেন, সেই রেফারেন্স থেকে আপনি এই টিভির প্রোগ্রামে আমাকে ফোন করলেন, তাই তো? সুমন কুমার দাস, আচ্ছা বলুন আপনার জন্ম তারিখ। 16 জানুয়ারি 1982। টাইম দুপুর 12:30। নদিয়া জেলা কল্যাণী। এখন বর্তমানে কি হুগলি থেকে বলছেন আপনি? চুচুড়া থেকে। আচ্ছা, শনিবার জন্মবার। কি নাম আপনার? সুমন কুমার দাস। আচ্ছা, এইবার আসছি, গণটা এখন বলছি না, গণটা এই মুহূর্তে দরকার নেই, রাশি আর লগ্নটা বলে দিচ্ছি। কন্যা রাশি, মেষ লগ্ন, ঠিক আছে? চিত্রা নক্ষত্রে জন্ম, 1982 সালে জন্ম। তো বর্তমানে কি নিয়ে প্রশ্ন? আমাকে প্রশ্ন করুন, কারণ টিভির কন্ট্রোল রুম থেকে বলছি আর 1 মিনিট বাকি আছে, সেই জন্য আমাকে প্রশ্নটা করুন, আমি উত্তরটা দিয়ে দিই। আমার বিয়ের জায়গা 2014 সালে বিয়ে হয়েছিল, 1 বছর ম্যাচিউর করেনি, ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, সেবে কাজ করতাম সৌদি আরবে, তারাতলা থেকে পাস করেছি হোটেল ম্যানেজমেন্ট, তারাতলা কলকাতা। আচ্ছা, আমি কুকে কাজ করতাম সৌদি আরবে, এখন বাড়িতে এসে গেছি। এখন আবার বিদেশ যাত্রা কবে আর বিয়েটা কেমন হবে, বিয়ের জায়গাটা আর নিয়ে খুব চিন্তা আছে। বিয়ের জায়গা আর বিদেশ যাত্রা, তাই তো? এই দুটো প্রশ্ন। বিদেশ যাত্রা আবার ভেরি গুড। এই দুটো প্রশ্নের উত্তরে আমি সরাসরি আসছি যে দ্বিতীয় বিয়ে, যেটা অবস্থানগত ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি, সেই বিয়েটা ভালো হবে, দ্বিতীয় বিবাহ। ঠিক আছে, এইখানে কিন্তু হ্যাঁ হ্যাঁ, এই দেখছি, একটু যোগটা দেখে নি, শুনি। না বাবা, এই বছর তো খুব, এই একটা চান্স আছে, 2024 সালে একটা চান্স আছে, কিন্তু তোমার মাঙ্গলিক দোষটা কাটাতে হবে, তাহলে হয়ে যাবে। আরে 24-এ, হ্যাঁ বিদেশ যাত্রা তো আছে, সেটা নিয়ে কথা নেই। বিয়েটা কিন্তু 24-এ করতে গেলে তাহলে মাঙ্গলিক দোষটা কাটাতে হবে, নইলে 26 সালের দেখতে পাচ্ছি আমি। 1 নম্বর। 2 নম্বর, হ্যাঁ এখানটা যেটা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিবাহ আছে আর বিয়ে বিদেশ যোগটা আছে। কেমন প্রত্যেক, হ্যালো শুনতে পাচ্ছ? হ্যালো, যাক লাইনটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেল। তো কলার বন্ধু দেখলেন, যারা আমাকে ফোন করলেন, এইমাত্র যে ভদ্রলোক ফোন করলেন, আমার কাছে এসে রেমেডি করিয়ে, তার বিয়ে হচ্ছিল না, প্রচুর জায়গায় ঘুরেছে, সে আমার কাছে রেমেডি করিয়ে আজকে বিয়ে হয়ে গেছে ব্যাঙ্গালোরে। তাহলে মানুষকে আমি এই পর্যায়ে সফলতা দিই। বাড়ি ভাড়া নিয়েছে, লিজ সিস্টেমে নিয়েছে, ঘর আর ছাড়ছে না, ফ্ল্যাট আর ছাড়ছে না, উল্টে মস্তানির হুমকি, আর ফোন দিও না, ফোন নেবো না, দেখাচ্ছ 1 মিনিট, আবার ফোন আসলে হবে না। তাহলে সেক্ষেত্রে সেই গুন্ডাকে ডুম করে দেওয়ার সিস্টেম আমার জানা আছে। ওই জন্য হাজার হাজার মস্তানরা আমাকে প্রণাম করে যাচ্ছে, কারণ এই বাবা আমাদের থেকে সেই শক্তিটাকে তুলে নেবে, এটা ভালো করেই বুঝতে পারে তারা দেখে। তাদের যে শক্তি, সেই শক্তিটাকেই তুলে নেবে, তখন আর কাউকে মারার ক্ষমতা থাকবে না। তো সেই কার্য জানতে হবে। একে বলা হয় যোগ সাধনা, একে মেডিটেশন। মনকে সংযোগ করে যোগ সাধনার বিশেষ টেকনোলজি দিয়ে সাধনা করতে হবে, তবে কি হবে। চোখ বন্ধ করে ধ্যান করলাম, ওটা যোগ সাধনা হলো না, ওটা ধ্যানস্থ হলেন। যোগ সাধনার একটা বিশেষ ক্রিয়া থাকে, সেই ক্রিয়াটা জানলে অসাধ্যকে সাধনা দেওয়া যায়, অসাধ্যকে সাধন করা যায়, ইন্দ্রজাল সৃষ্টি করা যায়। তো এই শ্রাবণ অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে তোমার মহাযজ্ঞ থাকবে। আর কৌশী অমাবস্যায় 2 দিন ব্যাপী, অর্থাৎ কৌশী অমাবস্যা আগের দিন এবং কৌশী অমাবস্যার দিন
এই দুদিন ব্যাপী তারাপীঠ মহাশ্মশান আমার মহাযজ্ঞ, কারণ কৌশী অমাবস্যায় তারাপীঠে না বলে কিছু হয় না, যেহেতু মা তারার ওই সময় একটা বিশেষ কৃপা থাকে ভক্তদের ওপর। তো এই যে অমাবস্যা, এই অমাবস্যাতে 100% প্রত্যেকটা ব্যক্তি উপকার পান এবং প্রত্যেকটা ব্যক্তি উপকার পেয়েছেন এবং আগামী দিনও পাবেন। আর মানুষকে প্রতারিত করে কারোর কাছ থেকে আমাকে অর্থ নিতে হয় না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার আসবো নেক্সট যেদিন পারবো আপনাদের সামনে লাইভ করতে এবং আপনাদের ফোন ধরে আপনাদের কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।